একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আসলে এটা ভাবতেই পারেন যে জীবনে যে কোনো সমস্যাই তো আমাদের জন্য থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটাকে আমরা বলছি। আসলে সেই সমস্যাকেই আমরা সব থেকে গুরুত্বপূর্ণ বলবো, যে সমস্যা আমাদের সকলের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, যে সমস্যা আমাদের প্রত্যেকটি পরিবারের একজন দুজনের নয়, হয়তো 4-5 জনের হয়ে যাচ্ছে, যে সমস্যার সমাধান খুঁজে পাচ্ছি না, যে সমস্যার জন্য বলা হচ্ছে সারাটা জীবন আমাদের ওষুধ খেতে হবে। আর সারাটা জীবন ওষুধ খাওয়ার ফল কি হচ্ছে? আমার কিডনি, আমার চোখ, আমার স্কিন এবং ইত্যাদি নানা রকমের সমস্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বুঝতে পারছেন কোন সমস্যার কথা বলছি। বলছি ডায়াবেটিসের কথা। মধুমেহ বা সুগার যে নামেই আমরা ডাকি না কেন, নামটা ভীষণ মিষ্টি কিন্তু রোগটা কিন্তু ভীষণ তেতো। কিভাবে এই রোগ থেকে আপনি রেহাই পাবেন? এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কি হচ্ছে আলাদা ট্রিটমেন্ট, কি স্পেশালিটি রয়েছে এখানে? অন্য কোনো প্যাথি, অন্য কোনো চিকিৎসককে আপনি উপেক্ষা করে কেন আসবেন এনবিপিতে? কি স্বার্থ আপনার? সব বিষয়গুলো নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের জন্য আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অবশ্যই আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমে স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। তবে আজ শুধুমাত্র স্যার একা রয়েছেন তা নয়, পাশাপাশি কিন্তু রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের আরো একজন বড় স্তম্ভ, একজন গুরুত্বপূর্ণ চিকিৎসক, অর্থাৎ এই সংস্থার মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। তাকেও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি অবশ্যই রয়েছেন আপনারা, যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের কোয়ারি যেটা নিয়ে মনের মধ্যে দ্বিধা চলছে, প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা আপনি করছেন, সেই প্রশ্ন নিয়ে কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন স্টুডিওতে। এবং যেহেতু দুজন স্যার আজকে উপস্থিত রয়েছেন, তার উত্তর তো নিশ্চয়ই পাবেন। তবে ওই যে বিষয় নির্বাচন করেছি সুগার, কেন সুগারের ক্ষেত্রে আপনি অন্য প্যাথি নির্বাচন না করে, অন্য চিকিৎসক নির্বাচন না করে এনবিপিতে আসবেন? কি আছে এনবিপিতে স্পেশালিটি? প্রথমে আজকে স্যারের থেকে সেটা জানবো। দেখুন, প্রথম কারণটা হচ্ছে কি, আজকে যদি আমরা মেডিকেলের কথা বলি, মানে যদি আমরা ডায়াবেটিস নিয়ে যদি আলোচনা করি, তো আজকে প্রথম আমরা বলবো কি ডায়াবেটিস নিয়ে আজকে যে মানুষরা ডায়াবেটিস রয়েছে বা যাদের স্টার্টিং হয়েছে, প্রথম কারণটা কি এনবিপিতে আসার কারণটা হচ্ছে কি, এনবিপি প্রথম হচ্ছে রুটিন চিকিৎসা করে। আর এনবিপি বহুবার বলেছে সুগার বলে কোনো রোগ নেই, ডায়াবেটিসের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যদি ভাবছেন যে আমি রসগোল্লা খাবো না, আমি মিষ্টি খাবো না, আমি এটা খাবো না, তাহলে আমি খাবো কি? আমরা বারবার বলেছি যে আপনি সব কিছুই খাবেন, মিষ্টিও আপনি খাবেন, রসগোল্লাও আপনি খাবেন, তো আগে আপনার সুগারটাকে ঠিক করে নিতে হবে। আপনি ঠিক শুনেছেন একদম, ডায়াবেটিসকে ঠিক করতে হবে। আর আপনি যে চিকিৎসাটা করছেন সেটা ডায়াবেটিসকে আপনি ঠিক করছেন না, আপনি রোগকে থামাচিয়াপা দিয়ে রাখছেন, যে কারণের জন্য আজকে আপনার চোখ নষ্ট হচ্ছে, যে কারণের জন্য আপনার আজকে নার্ভ নষ্ট হচ্ছে। প্রথম আজকে আমরা জানবো কি ডায়াবেটিস জিনিসটা কি, সুগার কেন হয়, কি করলে আমরা সুগার থেকে ভালো হতে পারবো, কি আমাদের ডায়েট চার্ট রয়েছে, কি আমাদের যোগা রয়েছে যেখানে আমরা সুগারকে সম্পূর্ণ ভালো করতে পারি। তো দেখুন, প্রথম বলবো কি ডায়াবেটিক দু ধরনের হয়, একটা হচ্ছে প্রি ডায়াবেটিক, আবার একটা হচ্ছে ডায়াবেটিক। তো প্রি ডায়াবেটিক হচ্ছে যখন ফাস্টিং আপনার 110-140-এর ভিতরে যদি আপনার ফাস্টিং আছে, বা খাবার পরে যে পিপিটা আপনার 140-এ থাকা দরকার সেখানে আপনার 180 ভিতরে আছে, তার মানে এটা হচ্ছে প্রি ডায়াবেটিক। তার জন্য আপনাকে চিন্তা করার দরকার নেই, খুব শুধু আপনার লাইফস্টাইলটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, কিছু মেডিকেশন থাকতে হবে যেখানে আপনি সুগারকে সম্পূর্ণভাবে ভালো করতে পারেন। কিন্তু যদি আপনার কথা এসে যায় কি ডায়াবেটিসে, মানে প্রি ডায়াবেটিক নেই আপনার, তার সুগারটা ফাস্টিং 140 উপরে রয়েছে, পিপিটা 180 উপরে রয়েছে, তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। চিন্তা কি সেট করতে হবে? সেটা হচ্ছে প্যানক্রিয়াসকে। আজকে যেরকম আপনার শরীরের মধ্যে লিভার আছে, কিডনি আছে, হার্ট আছে, ঠিক ওই রকমই একটা অর্গান আছে, যে অর্গানের নাম হয় প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস কি করে? আমাদের শরীরের মধ্যে ইনসুলিনকে তৈরি করে। যখন ও ইনসুলিন তৈরি করতে পারে না, তখন কি হয়? আমাদের সুগার লেভেলটা বেড়ে যায়। তো আমরা সুগারের ওষুধ খাই বা ইনসুলিন নিই, যার ফলে আমাদের সুগার ডাউন করে দেয়। কিন্তু যখনই ছেড়ে দিই তখনই কিন্তু আমাদের বেড়ে যায়। তো আপনি যে বাইরে থেকে ইনসুলিন নিচ্ছেন বা ইনসুলিন ট্যাবলেটগুলো ইনটেক করছেন, এগুলো না করে আপনি প্যানক্রিয়াসের চিকিৎসা করুন। তো প্যানক্রিয়াস যদি আমাদের ভালো হয়ে যায়, তাহলে আগামী দিন আমাকে না তো ইনসুলিন ট্যাবলেট খেতে হবে, না ইনসুলিন নিতে হবে। উইদাউট মেডিসিনই আমরা কিন্তু সুগারকে ভালো করতে পারবো। কারণটা হচ্ছে কি, আমরা প্যানক্রিয়াসকে ভালো করতে পারলাম, যে কারণের জন্য আমার ইনসুলিন তৈরি হচ্ছিল না সেটাকে ঠিক করতে পারলাম। তো আপনার অর্গানকে ঠিক করুন। যদি আপনার অর্গান যদি ভালো হয়ে থাকে, তাহলে সুগার আপনার আর চিন্তা করতে হবে না, আপনি রসগোল্লা মিষ্টি সব কিছু খাবেন। তো সুগার, যেটা বললাম কি সুগার হয় কেন, এটা বোঝালাম। আর সুগার মিষ্টি খেলেই হয় নাকি, সেটা তো ডক্টর ভাদুরী বই আপনাকে বোঝাবেন।
একদম অবশ্যই সেই প্রসঙ্গেও যাব, তবে জানি আপনার মনে কিন্তু প্রশ্ন দাঁড়াবার যে সত্যি তার মানে সুগারের জন্য মেডিসিন স্টপ করে দিতে পারে এনবিপি? একদম পারে, সারা জীবনের জন্য পারে, সারা জীবনের জন্য আপনাকে সুস্থ করতে পারে। সব বিষয় নিয়ে আলোচনায় আসবো, তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ ম্যাম, আমি রেশমি চক্রবর্তী বলছি। বলছিলাম যে আমার হাজবেন্ডের না ভীষণ পায়ে যন্ত্রণা হচ্ছে, অনেক ট্রিটমেন্ট করিয়েছি, মানে আপনাকে ফোনের আমি অনেক ওয়েট করছিলাম, ফোন লাগাচ্ছিলাম, লাগছিল না আপনার ফোনটা। ওকে রেশমি, কোথায় থাকো তোমরা সেটা আগে বলো। আপনার থেকে লেক টাউন। লেক টাউনে থাকো, হাজবেন্ডের সমস্যা তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এই প্রবলেমটা কতদিন ধরে আছে? ওনার যে আপনার হাজবেন্ডের যে ব্যথাটা, এটা কতদিন ধরে আছে? হ্যাঁ, এইটা অনেক দিন ধরে এই ব্যথাটা হচ্ছে, তো আমরা ট্রিটমেন্টও করেছিলাম, তো ডক্টর বললো যে হাড়ের কোনো সমস্যা, কিন্তু অনেক এক্সরে সব করিয়েছি, কোনো কিছুতে হচ্ছে না। ভীষণ পায়ের যন্ত্রণা, পায়ের হাঁটুতে। আপনি দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে কি, আপনি অনেক তো রিপোর্ট করেছেন, কিন্তু রিপোর্ট করে নেওয়ার পরেও যে আপনি ভালো হতে পারছেন না, কারণটা হচ্ছে কি ওরা খুঁজে বারই করতে পারছে না কি ব্যথাটা কেন রয়েছে। আপনার শুধু এক্সরে রিপোর্টই নয়, পায়ে যন্ত্রণা হওয়ার অনেক রকম কারণ আছে, যেটা আমরা বারবার বলি মোর দ্যান 200 আর্থ্রাইটিস রয়েছে। এবার আপনার কি গাউট হয়েছে কিনা, ইউরিক অ্যাসিড বেড়ে রয়েছে কিনা, বা আপনার ভিটামিন ডি আপনার কম রয়েছে কিনা, ঠিক আছে। তো পায়ে ব্যথার জন্য আমাকে এক্সরে রিপোর্টই করতে হবে তাই নয়, অনেক রকম আপনার ব্লাড রিপোর্ট আছে, সেই প্যারামিটারগুলো যখন আপনার ঠিক না থাকে তাহলেও কিন্তু শরীরের মধ্যে এরকম ধরনের ব্যথা যন্ত্রণা হতে চালু হয়ে যায়। তো আমি আপনাকে একটাই অ্যাডভাইস দেবো, সেটা হচ্ছে আপনি কোনো রকম পেন কিলার আপনি ব্যবহার করতে বারণ করবেন। কারণটা হচ্ছে কি, পেন কিলার খেলে কিডনি খারাপ হবে। আজকে এত যে ডায়ালিসিস ইউনিট খুলছে সেটা কারণ হচ্ছে কি, আমরা আজকে কথাতে পেন কিলার খেতে চালু করে দিয়েছি। তো সেইগুলো না করে আপনি প্রপার আগে ডায়াগনোসিসটা করান। আপনার লেকটাউন নিয়ারেস্ট যে আমাদের চেম্বার হচ্ছে সেটা হচ্ছে মধ্যমগ্রামে। প্রতি সোমবার শুক্রবার দুদিন ওপিডি হয়। যে দিনটা আপনার সুবিধা হবে হাজব্যান্ডকে নিয়ে এসে একটু দেখা করুন, যদি প্রিভিয়াস কোনো রিপোর্ট থাকে তো সেটাও নিয়ে আসুন, যাতে আপনার আমাদেরকে সুবিধা কী হবে কি সেম ডে থেকে আমরা ট্রিটমেন্ট করতে চালু করব। আর যদি কোনো রিপোর্ট আমাদের দরকার পড়ে এছাড়া, সেটা আমরা লিখে দেবো, সেই রিপোর্ট আপনি অবশ্যই করুন, যাতে আপনি পার্মানেন্ট একটা সলিউশন পাবেন। অবশ্যই। তবে আজকে সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। স্যারের কাছে একটা প্রশ্ন তো নিশ্চয়ই করবো। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে শুধুমাত্র ডক্টর বি শর্মা নয়, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক। কেন একা পথ চলার মানে সিদ্ধান্ত না নিয়ে একসাথে অনেককে নিয়ে পথ চলার এই সিদ্ধান্ত? দেখুন, আমরা চাই কি আগামী দিন মডার্ন মেডিসিনের যে কথাতে আজকে পাড়ার মধ্যে দেখবেন, একটা পাড়ার মধ্যে কিন্তু 4টে মডার্ন মেডিসিনে সব রয়েছে, সবার দোকানে কিন্তু চলছে, ঠিক আছে। তো ওখানে কিন্তু আয়ুর্বেদ নেই। তো যদি আয়ুর্বেদ না থাকে, একটা ওই পাড়ার মধ্যে যদি কারো ইচ্ছাও যদি থাকে কি আমি আয়ুর্বেদ ট্রিটমেন্টটা করব, তো সে করতে পারছে না, ঠিক আছে। তো এই কারণের জন্য আজকে যদি আমাকে যদি বলা হয়, তো এত বড়, আমি শুধু ইন্ডিয়ার কথা বলছি, আমি ইন্ডিয়া বাইরে যাচ্ছি না, ঠিক না, ভারতবর্ষের মধ্যেই এত বড় যে জনসংখ্যা রয়েছে বা এত যে আমাদের পৃথিবী রয়েছে বড়টা, তার মধ্যে আমি সব জায়গায় অ্যাভেলেবল থাকতে পারবো না। তো তাহলে আমাকে কি করতে হবে? রবট তৈরি করতে হবে আমার মতন। তো আমি যে এই যে ট্রিটমেন্ট মানে এত যে চিকিৎসকরা রয়েছে, যেরকম আমাদের সঙ্গে আজকে আপনার পরিচয়টা হবে ডক্টর এস ভাদুরীর সঙ্গে, হ্যাঁ, ডক্টর এস ঘোষাল রয়েছেন, আমাদের ওই ডক্টর এন ভট্টাচার্য রয়েছেন, ডক্টর এ হালদার রয়েছেন, ডক্টর আর দে রয়েছেন, তো ডক্টর এস খান রয়েছেন। তো এই যে এতগুলো যে মাল্টিপাল যে ডক্টরগুলো রয়েছে না, এটা বলতে পারেন কি এটা রবার্ট, ঠিক আছে। তারা সত্যি রবার্ট কী ধরনের, এটা নয় কি মানে দেখুন আমাদের লাইন অফ ট্রিটমেন্ট তো একই রয়েছে। আমি আজকে যে মেডিসিনটা দেবো সেই মেডিসিনটা তারাও দেবে, আমি যে হিসাবে যে ট্রিটমেন্টটা স্টার্ট করি সেই ট্রিটমেন্টটা তারাও স্টার্ট করে। তার সাথে সাথে প্লাস পয়েন্ট কি আছে কি, ওরা রবটের মতন কিন্তু ছুটতেও পারে। এটা একটা খুব বড় প্লাস পয়েন্ট কি, তার এনার্জি লেভেলটা এতটা ভালো রয়েছে কি তারা কিন্তু কোনো সময় না বলে না। আজকে দেখুন, যেরকম তারা দিল্লি যায় সেই রকম ওরা আসাম যায়, সেই রকম ওরা ঝাড়খণ্ড যায়, তো ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু ওরা জাম্প মারছে। আর তার সাথে সাথে সাকসেস রেট অনেক ভালো। যেমনি ডক্টর ভাদুরী কিছুদিন আগেই উনি বোলপুর চেম্বার করেন, একটা পেশেন্টের সুরেসিস হয়েছিল, আর সেই পেশেন্টকে এত সুন্দর উনি ট্রিটমেন্টটা দিয়েছেন কি উনি নিজে এসে, যখন আমাদের বোর্ড মিটিং হয় উনি নিজে এসে আমাদেরকে দেখালেন কি ডাক্তার দেখুন আজকে ওনার ট্রিটমেন্ট, আমরা যে ট্রিটমেন্টটা দিলাম বিফোর ট্রিটমেন্ট এই ধরনের ছিল, আর আফটার ট্রিটমেন্ট 1-1.5 মাসের মধ্যেই কিন্তু অনেকটা ভালো হয়েছে উনি। তো তখন না প্রাউড ফিল হয় কি আজকে ওনার থ্রু একটা পেশেন্ট যে ভালো হলো, এবার মানুষের আসল প্রসার দেয় মর পাবলিসিটি। তো সেই পেশেন্ট থেকেই যখন আরও পেশেন্টগুলো যখন আসবে তখন কি হবে, ওনার ইন্টারেস্টটাও বাড়বে। তো
তো এটা একটা তো কারণ আছেই কি তারা রাইট ট্রিটমেন্ট করছে, রাইট ডায়াগনোসিস করে ট্রিটমেন্টটা স্টার্ট করছে। আর প্লাস পয়েন্ট তো আমাদের রয়েছে যেটা হচ্ছে আমাদের মেডিসিন, ঠিক না? তো এনবিপিতে যে মেডিসিনটা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে, ঠিক আছে? আজকে দেখুন অনেক ডাক্তার আমি নিজে তৈরি করেছি, তৈরি করে নেবার পর তারা চেষ্টা করছে যে আমরা বাইরে গিয়ে আমি আবার করতে পারি, সেটা হতে পারে না। কারণটা হচ্ছে কি এই যে টিম ওয়ার্ক আছে না, এই টিম ওয়ার্ক খুব বড় দরকার আছে। আপনি যখন এনবিপি ছাদের নিচে যখন ছিলেন না, তখন কি ছিল, আপনার কোনো টেনশন ছিল না, মেডিসিন আপনি ভালো পাচ্ছিলেন, আপনার টিম ভালো ছিল, আপনার ডায়াগনোসিস করাটা ইম্পর্টেন্ট পার্ট ছিল, আমাদের বোর্ড মিটিং হতো। তো এবার বাইরে যাওয়ার পর এই জিনিসটা তো হচ্ছে না, যার ফলে কি হচ্ছে আপনি ফেলিয়ার হয়ে যাচ্ছেন। তো সব যারা আমাদের কাছে যে ডাক্তার রয়েছেন তারা বাইরে গিয়ে সাকসেস হতে পারছে না, কারণটা একটাই কি তাদের মাথায় কিন্তু এনবিপি ছাদ নেই। তো আপনি এনবিপি ছাদে যদি নিচে এসে যদি ট্রিটমেন্টটা করেন তাহলে আপনি বুঝছেন কি ট্রিটমেন্ট আপনার রাইট আছে। একদম ঠিক কথা। অবশ্যই ডক্টর ভাদুরীর কাছে আমরা যাব, তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে সাহেব মল্লিক বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? আমার প্রচন্ড ভাবে গ্যাস হয়, সকালে একটু খাওয়া দাওয়া করলেই সেটা গ্যাসে পরিণত হয় এবং সেই গ্যাসটা সারাদিন ধরে উপভোগ করতে হয়। আচ্ছা, পেট পরিষ্কার হয় কি আপনার? এ থেকে মুক্তি পাওয়ার উপায় যদি একটু বলেন। আপনার কি পেট পরিষ্কার হয়? পায়খানা ক্লিয়ার হয়, কিন্তু গ্যাসটা প্রচন্ড ভাবে। কোন রকম ইন্ডোস্কোপি রিপোর্ট বা আপনার সোনোগ্রাফি রিপোর্ট হয়েছিল? হ্যাঁ। তো ইন্ডোস্কোপি বা সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে কিছু বেরিয়েছে? না, রিপোর্টে কিছু বেরোয়। বা কোন রকম নেশা করেন? না না। খালি পেট খুব বেশি থাকেন? খালি পেট হ্যাঁ একটু মাঝে মাঝে হয়ে যায় আর কি। আর ফ্রুটস আপনি কি কম খান না বেশি খান? ওটা তো পরিমাণ মতো খাই, ওতে কোনো অসুবিধা হয় না। তরল ফ্রুটস গুলো খাবেন, তরমুজ। অ্যাসিডিটি কে কম করার জন্য সব থেকে ভালো ফল হচ্ছে সেটা হচ্ছে তরমুজ। প্রতিদিন আপনি তরমুজ খান খাওয়ার মধ্যে, ঠিক আছে, ফলের মধ্যে। আর খালি পেট যে থাকছেন সেটা আপনি সব থেকে বড় ভুল করছেন। কেন কি খালি পেট থাকলে অত্যধিক মাত্রায় গ্যাস ফর্ম করে, গলব্লাডারে পাথর হওয়ার চান্সেসটা বেড়ে যায়, ঠিক আছে? তো আজকে শুধু আপনি গ্যাস অ্যাসিডিটি নিয়ে পরেশান রয়েছেন, কালকে গলব্লাডার নিয়ে পরেশান হতে হবে, গলব্লাডারকে বাদ দিতে হবে। তো আমি বলবো আপনাকে একটা অ্যাডভাইস কি আপনি কম কম খান, বারে বারে খান, ঠিক আছে? আর এর সাথে আপনি যখন হাওড়ায় থাকেন, তো হাওড়ায় আমাদের চেম্বার আছে, শিবপুরেও আছে, বেলুরেও আছে, দাসনগর বাল্টিগুড়ি বাজারেও আছে। তো যে প্রবলেমটা রয়েছে না, সেই প্রবলেমটাকে আপনি ট্রিটমেন্ট করার কিছু মেডিকেশন রয়েছে, সেই মেডিকেশন নেওয়ার পর এই গ্যাসের সমস্যা থেকে আপনার মুক্তি পেয়ে যাবেন। অনেক মানুষরা রয়েছে যারা সকালবেলা ঘুম থেকে উঠে নাকি গ্যাসের বড়ি খায়, কিন্তু এইটাই বলতে পারেন কি ইন্ডিয়া বাইরের দেশরা কিন্তু এইসব ওষুধ ব্যান্ড হয়ে গেছে, এইসব ওষুধ ব্যবহার করে না। বলে দিয়েছে কি দীর্ঘদিন যদি এই ধরনের যদি আপনি ওষুধগুলো ইনটেক করেন তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিক আলসার হবে, ক্যান্সার হয়ে যাবে। কিন্তু এরপরেও কিন্তু দেখুন আজকে মেডিসিন দোকানের মধ্যে কি হিসাবে বিক্রি হচ্ছে। এই কারণের জন্য আজকে ক্যান্সারের পেশেন্টও কিন্তু এতটা বেশি আছে। আর যে কারণের জন্য আজকে আমাদের ক্যান্সারের পেশেন্ট বেশি হওয়ার কারণের জন্যও আমরা সেখানেও প্রমাণ করেছি কি ক্যান্সার ট্রিটমেন্ট এনবিপিতে এসেও কিন্তু ভালো হয়েছে। একদম ঠিক কথা। একেবারে চলে যাবো এবার ডক্টর ভাদুরীর কাছে, কারণ ডাক্তারবাবু ভূয়সী প্রশংসা করছিলেন আপনাদের যে আপনারা প্রত্যেকে প্রচুর পরিশ্রম করছেন, দূর দূরান্তে ছুটে যাচ্ছেন। তবে যেহেতু আজকের বিষয়টা আমাদের সুগার বা ডায়াবেটিস, আপনি কলকাতায় বা কলকাতার বাইরে বিভিন্ন চেম্বার ভিজিট করেন ডক্টর ভাদুরী, তো সেখানে সুগারের পেশেন্ট তো অবশ্যই পেয়ে থাকেন। যেমন আমি কালকে মাকে বলছিলাম যে আমি আজকে থেকে মিষ্টি খাওয়া বন্ধ করে দেবো, না জানি যদি আমার সুগার চলে আসে। তো সত্যি কি মিষ্টিটা আমাদের একটা নির্দিষ্ট বয়সের পর একটু কমিয়ে দেওয়া উচিত? টেনশন ডিপ্রেশনটা একটু কমিয়ে দেওয়া উচিত সুগারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য? দেখুন, আমাদের যে এটা সুগারের নিয়ে আমরা আলোচনা করছি, এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এই টাইপ 2 ডায়াবেটিসটা অ্যাকচুয়ালি হচ্ছে কি একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। স্যার যেটা বললেন যে প্রথমেই যে সুগার কিন্তু কোনো রোগ নয়, এটা একটা কন্ডিশন। আমাদের কিন্তু প্রত্যেক ব্যক্তিরই শরীরে কিন্তু সুগার প্রয়োজন আছে। যদি সুগার না থাকতো তাহলে আমরা বেঁচে থাকতাম না। কারণ সুগার যখন বার্ন হয়, প্রথমে গ্লুকোজে কনভার্ট হয়, তারপরে যখন ওটা আমাদের কোষে যায়, কোষে গিয়ে ওটা যখন জ্বালানি হিসাবে ইউজ হয়, তখন কিন্তু আমরা বেঁচে থাকি। এবার এটা যদি আমাদের শরীর থেকে চলে যেত, না থাকতো শরীরে, ব্লাডে না থাকতো, তাহলে কিন্তু আমরা বেঁচে থাকতাম না। তবে এটার একটা মাত্রা আছে। এই মাত্রাটা যখনই এক্সিড করে যায়, স্যার যেটা বললেন, সেই মাত্রাটা যখন এক্সিড করে যায় তখনই আমরা কি ডায়াবেটিক কন্ডিশনে চলে যাই। ঠিক আছে? তো এই যে ডায়াবেটিক কন্ডিশন, এর জন্য কিন্তু কেউ চিনি খাওয়া বা ধরুন কোনো খাবার খাওয়া তার জন্য হচ্ছে তা নয়। এটা অ্যাকচুয়ালি আমাদের যে অর্গান, স্যার যেটা প্রথমেই বলেছেন যে আমাদের প্যানক্রিয়াস,
প্যানক্রিয়াসে এক ধরনের সেল থাকে, যেখানে বেটা সেল, যেখান থেকে আমাদের এই ইনসুলিনটা তৈরি হয়। এবং ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের ব্লাডে যে সুগারের ফ্লোটা হয়, ব্লাডে যে সুগারটা পৌঁছয়, সেটাকে ধরে ধরে নিয়ে কোষের ভিতরে ঢুকিয়ে দেওয়া। ইনসুলিনের কাজ কিন্তু এটা। যখন এই ফাংশনটা হয় না ঠিক মতো, মানে ধরুন সুগার বেশি ইনসুলিন কম, তাহলে কি হচ্ছে, ইনসুলিনের ক্ষমতা কম, যে তা সে কোষে ঢোকাচ্ছে, যতটা ঢোকাতে পারছে ঢোকাচ্ছে, বাদ বাকিটা সুগারে ব্লাডে রয়ে যাচ্ছে। তখন আমাদের মাত্রাটা যখন টেস্ট করছি বেশি দেখাচ্ছে, অথবা অনেক সময় দেখা যায় যে রেজিস্টেন্স হয়ে যায়, ইনসুলিন রেজিস্টেন্স। তখন কি, মানে ইনসুলিনটাই ঠিক মতো কাজ করতে পারছে না আমাদের বডিতে গিয়ে। এই কন্ডিশনে কিন্তু আমাদের সুগারটা বাড়ে বা ডায়াবেটিক হয়। সেখানে তার সাথে কিন্তু যে আমি ধরুন আলু খেতে পারবো না, বা ভাত খেতে পারবো না, বা কোনো মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে পারবো না, সেটা নয়। আমার যদি প্যানক্রিয়াস ঠিক থাকে, আমার যদি এই যে আমাদের যে ট্রিটমেন্টের মাধ্যমে আমাদের যে আয়ুর্বেদ ট্রিটমেন্ট, যেটা রুট কজকে ঠিক করে, সেটাই ট্রিটমেন্ট নিয়ে যখন আমি সুস্থ হয়ে যাব, তখন কিন্তু আমি পৃথিবীর যে কোনো খাবার খেতে পারবো। হ্যাঁ, মেনটেন এতটুকুই করতে হবে যে দেখতে হবে যতক্ষণ ট্রিটমেন্ট চলছে। আমি একটাই কথা বলবো প্রত্যেক দর্শকদের, যে যাদেরই ডায়াবেটিক কন্ডিশন আছে তারা যখন আমাদের এখানে আসবে, ট্রিটমেন্টের প্রসিডিউরে থাকবে, শুধু আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। কারণ আমাদের এখানে যে প্রোটোকলটা মেনটেন করা হয়, স্যার যেটা বললেন, এখানে সবার যে সিস্টেমে কাজটা হয়, কারণ সিস্টেম ফেল করে না, ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি ফেল করতে পারে, কিন্তু যখন আপনি একটা সিস্টেমের মধ্যে থেকে আপনার ট্রিটমেন্টটা করাচ্ছেন, তখন কিন্তু সেখানে ভুল হওয়ার কোনো চান্স নেই। কারণ এখানে স্যার যেটা বলছেন, আবার বলছি, যে বোর্ড মিটিং, যে কোনো ক্রিটিক্যাল কন্ডিশনে কিন্তু আমাদের একটা বোর্ড মিটিং করা হয়। স্যার থাকেন, তার সাথে আমাদের গ্রুপ অফ ডক্টরস যারা আছেন সবাই থাকেন, এবং সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করে যে এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশনে আপনি যখন পেশেন্ট দেখেছেন তার ফিডব্যাক কি, এবং তারপরে একটা ডিসিশন নেওয়া হয় তাহলে এই ব্যক্তি যার খুব ক্রিটিক্যাল কন্ডিশন আছে তার জন্য বেস্ট ওয়ে অফ ট্রিটমেন্টটা কি হবে। এইভাবে করে কিন্তু আমাদের ট্রিটমেন্ট হয়। আর তার জন্যই বলবো যে এনবিপি তে এলে আপনার কিন্তু মাথা থেকে সরিয়ে ফেলুন একটাই কথা, যে আমার সারা জীবন যে ওষুধ খেয়ে যেতে হচ্ছে, এটা কিন্তু কোনোদিনই করতে হবে না। একটা টাইমের পর যখন আমরা বলে দেব যে আপনি এখন কিন্তু ডায়াবেটিক নন, এবং আমরা শুধু মুখের কথায় নয়, আপনার রিপোর্ট, যে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদাতে একমাত্র এনবিপি কিন্তু গর্বের সহিত বলতে পারে যে দুটো রিপোর্টকে পাশাপাশি রেখে আপনাকে কিন্তু চোখের সামনে দেখিয়ে দিতে পারে যে আপনি ট্রিটমেন্টের আগে কি ছিলেন এবং ট্রিটমেন্ট শেষ হওয়ার পর কি কন্ডিশনে এলেন। একদম ভীষণ সুন্দর করে কিন্তু এনবিপির প্রত্যেকজন চিকিৎসক আমাদের বোঝাতে পারেন। বুঝে নেওয়াটা খুব বড় বিষয়। যখন একজন চিকিৎসক আমাকে বুঝিয়ে ফেলতে পারবেন, তখন আমার আত্মবিশ্বাস বা আমার বিশ্বাসটা কিন্তু বেড়ে যাবে। কে আছেন আমাদের সাথে একটু শুনে নেবো। নমস্কার, আমি শম্ভু সরকার বলছি, শিলিগুড়ির শিবতলা মন্দির থেকে। হ্যাঁ বলুন শম্ভু বাবু, কি প্রবলেম আছে? অ্যাকচুয়ালি ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাই, আপনাকেও ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি আমি বহু কষ্টের মধ্যে ছিলাম, মানে আমার মাকে নিয়ে অনেক জায়গায় ঘোরানোর পর ডাক্তারবাবু বললো যে আপনি পঞ্চকর্ম করান শিলিগুড়িতে। তা শিলিগুড়িতে করার পর আমার খুব ভালো হয়ে গেছে, অনেকটা ভালো হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ডাক্তারবাবুর সাথে, মানে ডক্টর বি শর্মা ছাড়া তো আমি অন্য কাউকে দেখাতে চাইছি না, কারণ উনি আমাকে খুব পুরো ভরসা দিয়েছিলেন। তা উনি কবে আসছেন শিলিগুড়িতে? একদম খুব ভালো সময় আপনি ফোন করেছেন। শিলিগুড়িতে কিন্তু সামনেই আমাদের চেম্বার রয়েছে, এবং ডক্টর বি শর্মা কিন্তু নিজে যাচ্ছেন। এটা কি আপনি জানেন? কোথায় জানেন না? সামনের 29 তারিখ এই মাসে আমাদের শিলিগুড়িতে চেম্বার রয়েছে। আপনি এবং আপনাদের যারা নর্থ বেঙ্গলের বন্ধুরা রয়েছেন প্রত্যেককে জানিয়ে রাখবো যে নর্থ বেঙ্গলে কিন্তু আসছেন ডক্টর বি শর্মা। তাই অবশ্যই কিন্তু যারা নাম লেখাতে চান, আমাদের যে স্ক্রিনে যাচ্ছে আমাদের নাম্বার, এনবিপির নাম্বার 9830235527 বা 37, সেই নাম্বারে এখনই ফোন করুন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করুন। দাদা আপনিও নিশ্চয়ই শিলিগুড়িতে যোগাযোগ করবেন। ভালো আছে আপনার পরিবারের মানুষ? আমি তো অনেক জায়গা ঘুরেছি, অনেক সবাই বলেছিল অপারেশন করতে হবে, কিন্তু ডাক্তার বি শর্মা আমাকে বলেছিল যে ভরসা রাখুন আমার উপর, 2 মাস আমাকে সময় দিন, পঞ্চকর্ম করুন, দেখুন আমি ঠিক করতে পারি কিনা। এই জায়গা থেকে দেখলাম অনেকটা ভালো আছে। ওর থেকে 15 দিন ট্রিটমেন্ট করে যে আমি পঞ্চকর্মটা করিয়েছি তাতে অনেক ভালো আছে। মানে মেডিসিন এবং পঞ্চকর্মা দুটোই, মেডিসিন এবং পঞ্চকর্মা দুটোই আপনার জন্য মিরাকেলি কাজ করে গিয়েছে, তাই তো? আসলে এটা সায়েন্স, মিরাকেলি কোনো কাজ নয়, এটা পুরোপুরি সায়েন্স। এবার বাকি যত স্যার বলবেন। দেখুন আমরা তো সব ভগবানের কাজে, কিন্তু ডাক্তারবাবুকে দেখে এমন ভালো লাগলো, এমন কথাবার্তা সেদিনকে আমি শুনলাম, প্রতি একটা বললাম না ঠিক আছে চলো, এত ডাক্তার ঘুরেছি, এত জায়গা দেখিয়েছি, আর একবার ট্রাই করে তো দেখতে পারি। সেই ভরসাটা উনি দিয়েছিলেন।
অবশ্যই। আসলে ভগবান তো দাদা আমরা দেখতে পাই না, তবে যাদের দেখতে পাই তারা চিকিৎসক, এবং ভগবানের পরের স্তরটাই কিন্তু চিকিৎসকই হয়, তাই না? তো দেখুন এখন মার্কেটে যখন আমি অনেক জায়গায় আমাকে মিসগাইড হতে হয়েছে, এই অপারেশন করুন না হলে এবার মায়ের বয়স অনেক হয়ে গেছে, প্রায় 75-এর কাছাকাছি, কিন্তু উনি বলেছিলেন দেখুন যদি না আসতে পারে তখন আপনি কি করবেন। এই ভরসাটা কিন্তু উনি আমাকে জুগিয়েছিলেন। দেখুন আপনি তো এত জায়গা ঘুরিয়েছেন, আমাকে 15টা দিন আমাকে পঞ্চকর্ম করতে দিন, এই ভরসাটা কিন্তু সব থেকে বড় জিনিস উনি দিয়েছিলেন। বেশ বেশ, ঠিক আছে, ঠিক ওকে আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, ভালো থাকুন আপনারা, এই আশা কিন্তু আমাদের। এবং শুধুমাত্র আপনার এই ফিডব্যাক নয়, আমরা প্রত্যেকদিন ডাক্তারবাবু এরকম হাজারো ফিডব্যাক পাচ্ছি, তাই তো? অবশ্যই। তো প্রথম দেখুন উনি ওনার যে প্রবলেমটা যে সলভটা হলো, এইটা ঠাকুরের আশীর্বাদ। কারণটা হচ্ছে কি দেখুন, আমাদের আয়ুর্বেদিক জন্মদাতা আছে, সেটা হচ্ছে ধন্বন্তরী। তো যখনই আমরা কোনো মেডিসিন কোনো রোগীকে দিই, এটা আমাদের আয়ুর্বেদ বইয়ের মধ্যেও লেখা আছে কি আপনার মেডিসিন নেওয়ার আগে আপনার ধন্বন্তরী ভগবানকে নাম করে আর বিশ্বাসের সাথে আপনি মেডিসিনটা স্টার্ট করুন, কাজ হবেই, অবশ্যই হবে। কারণটা হচ্ছে কি দেখুন আপনার ডায়াগনোসিস ভালো আছে, তাহলে কিন্তু ট্রিটমেন্ট ভালো হবে। আর যে কোনো সার্জারি, আমরা বারবার বলছি সার্জারির সেকেন্ড নামই এখন হয়ে গেছে এনবিপি। সার্জারিতে আমরা সবসময় বিরোধীরা রয়েছি, তার সাথে আমরা বারবার বলে থাকি কি সার্জারি ছাড়া যে ট্রিটমেন্টটা হয় তার জন্যেই চ্যালেঞ্জের ব্যাপারটা নেই, সেটা কারণটাই হচ্ছে আমাদের কাছে রয়েছে পঞ্চকর্ম থেরাপি। তো শিলিগুড়িতে আমি আগামী শনিবার দিনই থাকবো, আর শিলিগুড়িতেই আমি পঞ্চকর্ম থেরাপিটাও কিন্তু স্টার্ট করে দিয়েছি। এবার যারা নর্থ বেঙ্গল থেকে যারা কলকাতায় এসে পঞ্চকর্ম থেরাপিটা নিত, তাদের একটা খুব ভালো খবর কি যারা শিলিগুড়িতে এখন পঞ্চকর্ম থেরাপিটা পাচ্ছে, আমাদের নিজস্ব আউটলেট হয়ে গেছে, ওখানে নিজস্ব থেরাপি সেন্টারটা হয়ে গেছে, যেখানে পেশেন্টটা কিন্তু ভালো হতে পারে, ঠিক না? একদম। তবে শুধুমাত্র শিলিগুড়ি নয়, পাশাপাশি কিন্তু এবার আসামের বন্ধুদের জন্য সুখবর যে পুরো আসাম জুড়ে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ডক্টর বি শর্মাকে। অর্থাৎ যারা আসাম থেকে আমাদের অনুষ্ঠান দেখছে, অর্থাৎ গুয়াহাটি বা ডিব্রুগড়, তারাও কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তো প্লিজ আমাদের নিজস্ব নাম্বার, সেটা নিশ্চয়ই নোট করেছেন, ফোন করুন, কথা বলুন, চটপট নাম লিখিয়ে যোগাযোগ করুন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি কুসুম দাস বলছি, বাগনান থেকে। বাগদান থেকে বলছেন, হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে মানে খাবার পরে পেট ব্যথা হচ্ছে। খাবার পরে পেট ব্যথা করছে, আচ্ছা। তো পেট পরিষ্কার হয় কি আপনার? না না না। তো এই কারণের জন্যই আপনার পেটে ব্যথা হচ্ছে, ঠিক না? আপনি কি করে জল কোয়ালিটি খান সারাদিনে? জল একটু কম খাওয়া হয়ে যায়, কেননা সারাদিন ঘুরতে হয় তো বাইকে। না, বাইকে আপনি ঘুরুন, কিন্তু জলের বোতল নিয়ে ঘুরুন, ঠিক না? যা বাইরে এখন গরম পড়েছে, গরমের সময় যে ঘাম হচ্ছে, তো শরীর থেকে তো জল বেরিয়ে যাচ্ছে, আর তারপরে আপনি আর জল খাচ্ছেন না, ঠিক না? তো শরীরের মধ্যে তো রয়েছে আমাদের জল, 70% জল আছে, আর আপনি জলকে কম খাচ্ছেন, তাহলে ভালো হবেন কি করে? আপনার যে ইন্টেস্টাইনাল যে রয়েছে, আপনার যে খাদ্য, আমাদের যে যেটা বলা হয় ছোট আঁত আর বড় আঁত, তো 15 ফিটে যে আঁতটা রয়েছে, সেই বাবলসটা যদি ক্লিয়ার না হয়, তাহলে আপনার কিন্তু এরকম সমস্যা রয়ে যাবে, আপনার পেট পরিষ্কার হবে না, পেটটা ভারী থাকবে, পেটে ব্যথা হবে। আপনি জল বেশি করে খান আর পেটকে পরিষ্কার রাখার চেষ্টা করুন। বাগনান থেকে খুব সামনে আমাদের চেম্বার মেশেদা আছে, বা আপনি দাসনগরে আছে, যেখানে আপনার সামনে হবে, সেখানে এসে যোগাযোগ করুন। আর তার সাথে বলবো তরল ফলগুলো খাবেন, যেমনি তরমুজ হলো, পাকা পেঁপে হলো, কমলা লেবু হলো, এই ধরনের ফ্রুটসগুলো আপনি কিন্তু খাবেন। আর খালি পেট আপনি থাকবেন না, এই জিনিসটা যদি মেনটেন করে থাকে, তাহলে আগামী দিন কিন্তু আপনাকে পেটের সমস্যার জন্য আর ভুগতে হবে না। আর আসনের মধ্যে পবনমুক্ত আসন আপনি করবেন, ঠিক আছে? এটা খুব দরকার, যাদের ব্যায়াম করে না, তারা সবসময় ব্যস্ত থাকে। আমি বলবো 2-4টে আসন যদি আপনি বাড়িতে যদি করেন না, আপনার জন্য কিন্তু খুব সুন্দর কাজ করবে। একদম। আর চট করে আমাদের বন্ধুদের জন্য বলবো যে টিভি স্ক্রিনে আমাদের নিজস্ব নাম্বার তো নিশ্চয়ই আপনি মোবাইলে সেভ করেছেন, ফোন করবেন, কথা বলবেন। একটু চেম্বারগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিই। মেচেদায় আমাদের কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু সেখানে আপনারা পাচ্ছেন। আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। বললাম শিলিগুড়ির কথা, নর্থ বেঙ্গলের বন্ধুরা যারা শিলিগুড়িতে অনায়াসে পৌঁছে যেতে পারবেন, তারা কিন্তু এবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, তাই চটপট নাম লেখাতে কিন্তু ভুলবেন না। খড়গপুরে রয়েছেন ডক্টর এন ভট্টাচার্য, ওনাকে আপনারা নিয়ম করে পেয়ে যাবেন। বাঁকুড়ায় চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। আমাদের গুয়াহাটি এবং ডিব্রুগড় আসামের বন্ধুদের জন্য বলবো দুটি জায়গাতেই কিন্তু এবার থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, তাই চটপট নাম লিখিয়ে যোগাযোগ করে ফেলুন। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ঝাড়গ্রামে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। পুরুলিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর
এ হালদারকে। বনগাঁতেও আমাদের চেম্বার রয়েছে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। ক্যানিং এ আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে। আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কাকদ্বীপে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, অনেকেই ফোন করে জানতে চাইছেন কাকদ্বীপ বিষয়। কাকদ্বীপে আমাদের চেম্বার রয়েছে, কাকদ্বীপ চেম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ডক্টর এস ভাদুরী নিজে কিন্তু থাকেন কাকদ্বীপ চেম্বারে, তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। বহরমপুরে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। মালদায় আমাদের চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। দুর্গাপুরে কিন্তু এবার আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। বহু মানুষ দুর্গাপুর থেকে ফোন করে বলেন ডক্টর বি শর্মাকে একবার দেখাতে চাই, তো এবার তো আপনাদের হাতে সুযোগ রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর দুর্গাপুরের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলুন। কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে। হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। হেরিয়াতেও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। দিল্লিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অবশ্যই যারা দিল্লিতে রয়েছেন বা আপনার পরিচিত মানুষ যদি দিল্লিতে থাকেন একটু জানিয়ে দেবেন, দিল্লি চেম্বারে ডক্টর বি শর্মাকে প্রত্যেক মাসে আপনারা পাচ্ছেন। এছাড়া আগরতলার কথা একটু বলবো, ত্রিপুরাতে কিন্তু এবারে আপনারা পাবেন ডক্টর বি শর্মাকে। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করতে হবে। আর শিলচরে আপনারা কিন্তু পেয়ে যাবেন এরপর ডক্টর এন ভট্টাচার্যকে। কলকাতায় আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, তার মধ্যে অবশ্যই মধ্যমগ্রাম রয়েছে, হাজরা রয়েছে, অর্থাৎ যেটা শিশু মঙ্গল হসপিটালের একদম অপোজিটে কালীঘাট সংলগ্ন। তার পাশাপাশি আপনারা হাতিবাগান চৌমাথার একেবারে কাছে চেম্বার পেয়ে যাবেন, খিদিরপুরে চেম্বার পাবেন, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, তাই যোগাযোগ করতে কিন্তু একদম ভুলবেন না। আমাদের নিজস্ব নাম্বার 9830235527 বা 37, এই দুটি নাম্বার কিন্তু আপনার মোবাইলে সেভ করুন, যোগাযোগ করুন, কথা বলুন। আবার ডক্টর এস ভাদুরীর কাছে একটু চলে যাবো। আজকে আমরা সুগার নিয়ে আলোচনা করছিলাম, কিভাবে সুগারে ভালো থাকবো সেই বিষয়টা ভীষণ সুন্দর করে উনি বোঝাচ্ছিলেন এবং কারণটা কি সুগারের সেটাও ডাক্তারবাবু থেকে শুনছিলাম। একটু জানতে চাইবো ডাক্তারবাবু যে আমার মা বা বাবার সুগার আছে, তার মানে কি আমার সুগার আসার সম্ভাবনা বেশি? মানে আমাকে একটু কি এনবিপির অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে রাখা উচিত যে আমার সুগার এলো কিনা, বা সুগার যদি আমার আসেও আমি কি করে বুঝবো, কি রিপোর্ট করতে হবে তার জন্য আমার? দেখুন, প্রথম কথা একটা বলবো যে আমরা অনেক রোগের সম্বন্ধেই শুনি যে পেশেন্টরা এসে বলে জেনেটিক ব্যাপারটা। জেনেটিক ব্যাপারটা কি, মানে ধরুন কোনো একটা জিন যেটা রেসপন্সিবল হয়েছে আপনার মা বা বাবার সেই রোগটার জন্য, সেটা জেনেটিক বলে আপনার মধ্যে আসছে কিনা, এটা কিন্তু সবসময় ঠিক হবে না। কেন বলছি, কথার কথা যে ধরুন আপনার বাবা বা মায়ের কারো, বা ধরুন আপনার আগের জেনারেশনের কারো ধরুন এই প্রবলেমটা রয়েছে, যার ব্লাড রিলেশন আছে আপনার কাছে, সেখানে চান্সেস থাকে, যেহেতু এটা জিন মানে জেনেটিক ব্যাপারটা উচ্চারণ করা হয়, তাতে কি চান্সেস থাকে যে এটা নেক্সট জেনারেশনের লোকেদের মধ্যে হতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ঘটনাটা তো এমনও হতে পারে যে যখন আপনার বাবা বা মার এই প্রবলেমটা হয়েছিল তারা প্রপার ট্রিটমেন্ট পায়নি, এটাও হতে পারে যে আদৌ সেটা ট্রিটমেন্ট কি ঠিক মতো হয়েছিল, হয়তো হয়নি, হয়তো তখন সেখানে মেডিসিন এমন ওনারা খেয়েছে সারা জীবন ধরে, হয়তো ওষুধ খেয়ে যেতে হয়েছে, একটা টাইমের পর ইনসুলিন নিতে হয়েছে, সেখানে ধরুন বিভিন্ন অর্গানসের প্রবলেম এসছে, হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম একটা টাইমের পর চলে এসছে। এবার আপনার কি করতে হবে, প্রথম যেটা করতে হবে, আপনি যেটা বলছিলেন যে আমরা কিভাবে সচেতন হব বা সতর্ক হব, প্রথম কথা, প্রথমে যদি দেখছেন আপনার এরকম জেনেটিক একটা ফ্যাক্টর থেকে থাকে যার জন্য আপনি আপনার কাছে এই রোগটা এলো কিনা বোঝার জন্য নিজে থেকে আগে কিছু না করে ফার্স্ট আপনি একজন কনসালটেশন করুন আমাদের এনবিপিতে এসে। এবার কেনই বা এনবিপি, যেহেতু আমরা এটা নিয়ে দীর্ঘদিন কাজ করছি এবং আমাদের সাকসেস রেট খুব বেশি, তার জন্যই বলবো আপনার নিয়ারেস্ট যে চেম্বার আছে আমাদের এনবিপির, সেখানে গিয়ে একটা প্রথমে কনসালটেশন করুন। এবার ডাক্তার বাবুরা আপনার ক্লিনিক্যাল আই দিয়ে দেখবে, ওনাদের ক্লিনিক্যাল আই দিয়ে বুঝে যাবে যে আপনার মধ্যে সেই সিম্পটম গুলো কিছু আছে কিনা, যেগুলো একটা ডায়াবেটিক পেশেন্টের থাকার কথা। ঠিক আছে, যদি ওনারা মনে করেন যে হ্যাঁ এনাকে কিছু টেস্ট দিয়ে দেওয়া উচিত, তাহলে হয়তো আপনাকে সুগারের জন্য কিছু টেস্ট দেবে। এবার দেখুন এখানে একটা ব্যাপার আছে, অনেকে নিজে থেকে ফাস্টিং আর পিপি এই সুগার টেস্টটা করে নেয়, হয়তো দেখা গেল সেদিন আপনার রুটিনে যে খাদ্য খাবারের ধরন ছিল সেই অনুযায়ী আপনার হয়তো খুব বেশি দেখাচ্ছে, আবার হয়তো দেখাচ্ছে খুব কম দেখাচ্ছে, আলটিমেটলি কিন্তু আপনি বুঝতে পারলেন না। এবার ধরুন আপনি ডাক্তারবাবুদের কাছে যখন যাবেন তারা হয়তো HbA1c টেস্টটা করাবে, কারণ ওটা একটা অ্যাভারেজ
3 মাসের গড়ে আপনার সুগার লেভেলটা কি ছিল সেটা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবে। তার জন্য নিজেরা টেস্ট না করে গিয়ে, কারণ আপনার কনফিউশন হতে পারে, তার জন্যই বলবো যে একজন আমাদের কাছে এসে একবার কনসাল্ট করুন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কিছু কিছু সাইন অ্যান্ড সিমটমস আছে যেগুলো দেখলে অনেকে মানে ভাবতে পারে বা ধারণা নিতে পারে যে এটা কি সুগার হয়েছে, চান্সেস থাকে, মানে সেই সিমটম গুলো হলেই যে হবে তার কোনো গ্যারান্টি আমরা নেই। ঠিক সেই সিমটমস গুলো নিয়ে আলোচনায় আবারও ফিরবো, তবে কি আছেন আমাদের সাথে একটু দেখে নেব। নমস্কার। হ্যালো, আমার একজন আমার প্রেশারের রোগী দীর্ঘদিন ধরে, প্রেশারের ক্ষেত্রে কি আমাদের কোনো সুযোগ করে দিতে পারে? অবশ্যই আছে। আজকে দেখুন আপনি খুব ভালো একটা প্রশ্ন করলেন। ওষুধ ছাড়া যাচ্ছে না, আপনি শুনতে থাকুন। দেখুন আপনি ভালোই একটা প্রশ্ন করলেন, যে ধরনের আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করছি সুগারটা নিয়ে, ঠিক ওই রকমই একটা ডিজিজটা রয়েছে, যেরকম হাইপারটেনশন আর থাইরয়েড, এই যে কোলেস্ট্রল, হার্টের সমস্যা, এই যে দীর্ঘদিন যে মেডিসিনগুলো যে খাওয়া হয় না, তার একটা ব্যাড ইফেক্ট আছে। এইসব রোগকে এরা বলে দিয়েছে যতদিন রোগী বাঁচবে ততদিন ওষুধ খেয়ে যেতে হবে। আমি মানলাম, ততদিন ওষুধও খেলাম, কিন্তু তার যে সাইড ইফেক্টের জন্য যে আমার অর্গানগুলোকে খারাপ হচ্ছে তার গ্যারান্টি কে নেবে? ঠিক না? তার জন্য কে কথা বলবে? তা আমি আপনাকে বলবো কি, আপনি যে প্রেশারের সমস্যা নিয়ে যে ভুগছেন, আপনি যে বললেন কি ওটা নিয়ে কি করা যায়, ওটা কি ওষুধগুলো বন্ধ করা যায় কিনা? অবশ্যই বন্ধ করা যায়, কিন্তু আপনাকে আমি এই কথাটা বলছি না কি আপনি বন্ধ করে আপনি আমার কাছে আসুন, একদমই নয়। কারণটা হচ্ছে কি, প্রেশারের জন্যে খুব দরকার আছে কি প্রেশার মেডিসিনগুলো বন্ধ করা যায় না দুম করে, ট্যাপলিং করে আমরা ওষুধগুলো বন্ধ করি। তো আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলো কন্টিনিউ করবেন, তার সাথে আমাদের ট্রিটমেন্টটা করবেন। তো আপনি যে ওষুধগুলো খাচ্ছেন না, সেটা হচ্ছে রোগকে থামাচাপা দেবো, মানে ওটা খাওয়ার পর আপনার প্রেশারটাকে কন্ট্রোল করছে, কিন্তু প্রেশারটা আপনার নির্মূল হচ্ছে না। তো যখন আপনি আমাদের ট্রিটমেন্টটা নেবেন, তাহলে কি হবে, প্রেশার আস্তে আস্তে করে নির্মূল হবে। তো যখন প্রেশারটা নির্মূল হবে, মানে যে কারণের জন্য আপনার প্রেশারটা আসছিল সেখানে যখন আমরা ঠিক করে নেব, তখন আপনার এই ওষুধে আর দরকার পড়বে না। তো এই ওষুধটা সঙ্গে সঙ্গে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, তাহলে আপনি প্রেশার থেকেও কিন্তু ভালো হয়ে যাবেন। আর নালে প্রেশারের মেডিসিন খাওয়ার পরই কিন্তু কিডনি খারাপ হয়, এটা আমরা বহুবার বলেছি। কি যারা ডায়ালিসিস করছে তারা কি জিজ্ঞেস করুন, তাদেরকে কিডনি যে নষ্ট হয় সেটা কিন্তু প্রেশারের ওষুধ খাওয়ার কারণের জন্য হয়। তো আপনাকেও যদি প্রেশারকে ভালো করতে চান, তাহলে ট্রিটমেন্টে আসুন। তাহলে ট্রিটমেন্টটা করলে আপনি দীর্ঘদিন মেডিসিন খেতে হবে না, উইদাউট মেডিসিন আপনি প্রেশারকেও ভালো করতে পারবেন। একদম, কারণ আমাদের হেল্পলাইন নাম্বারে এই প্রশ্নটা কিন্তু বহুজন করে যে সত্যি সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিডের সমস্যা, এই সমস্যাগুলোর জন্য এনবিপি তে ট্রিটমেন্ট তো আছে শুনেছি, তবে আর সারা জীবন মেডিসিন খেতে হবে না, সম্পূর্ণভাবে আমরা ভালো হয়ে যাব? কোথায়? আমাদের চিকিৎসক তো এরকম আমাদের কোনো কথা বলেননি, তারা তো বলেছে সারা জীবন মেডিসিন খেতে হবে। এখানেই তো আলাদা এনবিপি, আর সে কারণে আপনাদের বলছি স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করুন, ফোন করুন, আর সত্যি আপনার জন্য এনবিপি কতটা করছে, কতটা করতে পারবে সেটা একটু নিজে যাচাই করে নিন। ডক্টর এস ভাদুরীর কাছে আবারও যাব। আপনি বলছিলেন কিছু সিমটমস এর কথা, যেগুলো যদি আমি উপলব্ধি করি তাহলে আমার সুগার আসার একটা সম্ভাবনা আমি একটু আন্দাজ করতে পারবো। হ্যাঁ, প্রথম দেখবেন যখনই সুগার আসে সেই টাইমে দেখবেন আমাদের কিন্তু রাত্রে ইউরিনেশনটা খুব বেশি হয়, দেখবেন ঘুম ভেঙে যায়। অনেকেই দেখবেন যাদের সুগার আছে তারা এসে বলে, কমপ্লেন করে, হয়তো সে জানেও না, যখন আমাদের এখানে টেস্ট করানো হলো তারপরে বোঝা গেল যে সে ডায়াবেটিক। তো তার এসে বলে, ডাক্তারবাবু আমার না রাতে ঘুমটা ঠিক মতো হয় না। কেন হয় না? যে আমার বারে বারে টয়লেট পায়, বারে বারে গিয়ে আমার ইউরিন পাস করতে হয়। যেহেতু বারে বারে ইউরিন করতে হচ্ছে, তার মানে কি হচ্ছে, তার কিন্তু ঘুমটা ভেঙে যাচ্ছে। এটা একটা খুব কিন্তু কমন সিমটম দেখা যায়। দ্বিতীয় জিনিসটা দেখা যায় কি, যে শরীরে হঠাৎ করে ওয়েট লস হওয়া শুরু হচ্ছে। আরো বিভিন্ন কারণে ওয়েট লস হতে পারে, কিন্তু দেখা যায় যারা ডায়াবেটিক তাদের কিন্তু আস্তে আস্তে ওজন কমা শুরু করে। কেন ওজন কমাটা শুরু করে এটা একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে। দেখুন, আমরা যে খাদ্য খাবার খাই তার পুষ্টি আমাদের শরীরে যখনই যাচ্ছে, আমরা কিন্তু সুস্থ থাকি এবং আমাদের চেহারা ভালো থাকে। এইবার যখন আমাদের এই ডায়াবেটিক কন্ডিশনে প্রথমে তো কি হচ্ছে, খাবারের রেস্ট্রিকশন। স্যার যেটা প্রথম বলেছিলেন যে সবকিছু না খেয়ে থাকতে হবে না, যখনই অতিরিক্ত রেস্ট্রিকশনে চলে আসে, কিসের রেস্ট্রিকশনটা করা হয়, যে স্টার্চ জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোর মধ্যে বেশি রেস্ট্রিকশন করা হয়। এবং আমাদের শরীরকে এনার্জি দেয় কে? সবচেয়ে প্রথমেই যে বেসিক এনার্জিটা দেয় কার্বোহাইড্রেট। তো ওটাই রেস্ট্রিকশন যখন করছেন, তাহলে আমার যখন এনার্জি লেভেল কমছে, তার মানে আমার শরীরের কিন্তু নিউট্রিশনটা ঠিক মতো পাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমার অটোমেটিক কিন্তু আস্তে আস্তে ওজন কমা শুরু করবে। এখানে কিন্তু একটা ব্যাপার আছে,
এই যে আমরা যে খাচ্ছি না স্টার্চ, কিন্তু আমরা স্টার্চ খেতে পারি। কি খেতে হবে? দেখতে হবে এমন খাবারগুলো খেতে হবে যাদের গ্লাইসেমিক ইন্ডেক্স কম। এবার গ্লাইসেমিক ইন্ডেক্স কি জিনিস এগুলো আপনার বোঝার দরকার নেই। যখনই আপনি আমাদের কাছে আসবেন, আমাদের এখান থেকে যে ডায়েট চার্ট করে দেওয়া হবে, ডায়েট প্ল্যান, সারাদিনে আপনি কিভাবে কি খাবেন, তার মধ্যেই কিন্তু এমন এমন খাদ্যগুলো দেওয়া থাকবে যে যার গ্লাইসেমিক ইন্ডেক্স কম। একটু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনাকে বলা হলো যে আপনি ভাত তো খাবেন, কিন্তু আপনি ব্রাউন রাইস খান, কারণ নর্মাল যে চালটা আমরা খাই তার থেকে ব্রাউন রাইসের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু কম। এবার যত যেই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কম হবে আপনি সেই খাবারটা তত বেশি খেতে পারবেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথাটা কি, যে আপনার কোন কোন খাবারগুলো আপনাকে এই যে আপনার প্যানক্রিয়াসকে ভালো হতে সাহায্য করবে সেই গাইডেন্সটা পেয়ে যাবেন। তার সাথে তো ধরুন লাইফস্টাইল চেঞ্জেস কি কি করতে হবে এটাও। আচ্ছা, আমি সিমটমের কথা যেটা বলছিলাম, দ্বিতীয় সিমটমটা এইটা। তৃতীয় যে ব্যাপারটা, যেহেতু আমার শরীর পুষ্টি পাচ্ছে না, তাহলে দেখবেন আপনার ক্লান্তি ভাবটা কিন্তু খুব বেশি। ফ্যাটিক মানে অল্প কাজ করলেই দেখবেন টায়ার্ডনেস চলে আসছে, একবার মনে হচ্ছে শুয়ে থাকলে মনে হয় একটু দেরি করে উঠি। এই যে ক্লান্তি ভাবটা বা ফ্যাটিক, টায়ার্ডনেস, এইগুলো কিন্তু খুব বেশি বেশি করে আসতে থাকবে। তারপরে আরেকটা যে অ্যাডভান্স যত বেশি হচ্ছে, প্রবলেমটা যত বাড়ছে, কিন্তু আপনি জানেন না, কারণ মানুষ ডাক্তারের কাছে রোগে না পড়লে আসতে চায় না। কিন্তু আমাদের প্রত্যেক ব্যক্তির দরকার বছরে একবার ডাক্তারবাবুদের কাছে গিয়ে চেক আপ করানো। ডাক্তারবাবুরা যদি মনে করে কিছু টেস্ট লিখে দিয়ে আপনার থরো চেক আপ একটা করিয়ে নেবে, যাতে আপনি সারা বছরের জন্য নিশ্চিন্ত হতে পারেন। এবং তার যদি সেখানে কোনো ছোট ছোট ফল্ট পাওয়া যায়, সেই ফল্টগুলো আয়ুর্বেদিক মতে যখন ট্রিটমেন্ট করা হবে আপনি আবার আগের জায়গায় পৌঁছে যাবেন, কমপ্লিট সুস্থ হয়ে যাবেন। তখন কিন্তু আপনার বড় রোগ কোনোদিনই আসতে পারবে না, যেগুলোকে আমরা লাইফস্টাইল ডিজিজ বলি বা ক্রনিক ডিজিজ বলি। আর যাদের মধ্যে ক্রনিক ডিজিজ থাকবে না, তার ইমিউনিটি লেভেল অনেক বেশি থাকবে। ইমিউনিটি লেভেল বেশি থাকা মানে তাকে কিন্তু কোনো রকম ধরুন ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো অ্যাটাক করে তাকে কোনো অসুস্থ করতে পারবে না। একটু বলি যে ধরুন যাদের করোনার সময়ের কথাই বলছি, অনেক সময় আমরা দেখেছি মানুষ ঘরে থেকে সুস্থ হয়ে গেছে, সেই সময় কিন্তু আয়ুর্বেদের চিকিৎসাই সারা বিশ্বে হয়েছে। আর আমরা প্রাউড ফিল করি যে আমরা ভারতীয়, এবং ভারতবর্ষ থেকে কিন্তু আয়ুর্বেদের সৃষ্টি। আর এনবিপি কিন্তু কমপ্লিট একটা আয়ুর্বেদ সংস্থা, যেটা আয়ুর্বেদের একদম সঠিক নিয়ম মেনে চলে, এবং আয়ুর্বেদের যতগুলো ব্রাঞ্চ আছে, পঞ্চকর্মা, মেডিসিন, যা যা আছে সব নিয়ে কিন্তু একসাথে ট্রিটমেন্ট করে। এর জন্য এর রেজাল্টও কিন্তু এত ভালো। অবশ্যই। পরের বন্ধুর সঙ্গে একটু চট করে কথা বলে নেবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? অরিজিৎ রায় বলছি। হ্যাঁ বলুন অরিজিৎ বাবু, কি প্রবলেম আছে? আমার সমস্যা হচ্ছে, আমার না প্রচন্ড পরিমাণে গ্যাস অম্বলতা আছে। কিছুদিন যাবত আমার মানে পটিটা এমন হচ্ছে, পেট কামড় দিয়ে পটি হচ্ছে, আর মানে খুবই মানে পেটে ব্যথা হয়, আর যখন যাচ্ছি সেরকমভাবে পটিই হচ্ছে না। আর এটা আমার মাস 6 ধরে এই জিনিসটা হচ্ছে। দিনে আপনাকে কবার যেতে হয়? আমি খেয়েছি, কিন্তু সেভাবে কোনো কিছু ইয়ে হচ্ছে না। না, স্টুল যে হয় সেটা দিনে আপনাকে কবার যেতে হয়? তারপর চলে এসেছে স্যার। শুনতে পাচ্ছেন আমি কি বলছি? আপনাকে দিনে 4-5 বার যেতে হচ্ছে। এটা হচ্ছে একটা আইবিএস এর সমস্যা। মানে কি হয়, আপনার যখনই পায়খানা বেগটা আসছে, আপনার মনে হয় যে পায়খানাটা হবে, ঠিক না, কিন্তু স্টুলটা আপনার হচ্ছে না, ঠিক আছে, আর বেগটা রয়ে যাচ্ছে, যে কারণে নাকি পেটটা কামড়াবে, ঠিক আছে, আর স্টুলটা ক্লিয়ার হয় না। এটা খুবই একটা বাজে রোগ বলতে পারেন। আর এই রোগের জন্য আমরা বারবার বলেছি, যাদের হয় তারা একটা মেন্টালিটি একটা ডিস্টার্ব হয়ে যায়। কারণটা হচ্ছে কি, তাদের প্রবলেম হচ্ছে, তারা ডাক্তারের কাছে যাচ্ছে, এবার ডাক্তার কাছে যাওয়ার পর তারা আপনাকে বলে যে এর কোনো রোগ নেই, ঠিক আছে, আপনি কোনো সাইকিয়াট্রিস্টকে দেখান বা আপনি কোনো মেন্টালিটি চেক আপটা করান। কারণটা হচ্ছে কি, ওদের কাছে কোনো ওষুধ নেই। বারবার আমরা বলেছি যে আপনার পেটে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তার জন্য কিন্তু আপনার মডার্ন মেডিসিন ট্রিটমেন্টটা না করে আইভি ট্রিটমেন্টটা করুন। কারণটা হচ্ছে এইটাই একটা পদ্ধতি আছে যেখানে আপনি সম্পূর্ণভাবে ভালো হতে পারেন, ঠিক না। তো আইবিএস সমস্যার জন্য আপনাকে খাওয়ার জন্য কি কি নিষেধ রয়েছে, যেমনি আপনি শাক জাতীয় জিনিসটা খাবেন না, পালং শাক হলো, পুঁই শাক হলো, এটা আপনি বন্ধ করুন। আমাশার শত্রু হচ্ছে বেল, যদি পারেন পাকা বেলে আপনি শরবতটা খান, ঠিক আছে। আর ননভেজটাকে অ্যাভয়েড করুন, ভেজের দিকে প্রতিটা লোকটা রাখুন। তার সাথে সাথে আপনি খাওয়ার মধ্যে তেল, ঘি, মশলা এগুলো আপনি করে দিন, রিচ খাওয়াটা কমান। আর দই ঘোলে সেবন খেতে ভুলবেন না। প্রতিদিন দুপুরবেলা খাওয়ার পর দই ঘোলটা আপনি অবশ্যই খাবেন। কারণটা হচ্ছে কি, এটা খেলে আপনার পেটের সমস্যাটা 50% রিকভারি করবে। 50%-এর জন্য মেডিকেশন রয়েছে, সেটা এনবিপিতে আসলে আপনি ভালো হবেন,
কিন্তু 50% আপনাকে দই ঘোলটা খেতে হবে। আর যদি আমাদের প্রোগ্রামগুলো ফলো করেন তো আপনার বারবার দই ঘোলে কিভাবে তৈরি করতে হয় সেটাও বলেছি। এবার আপনি যদি প্রথমবার যদি আপনি দেখছেন, হ্যাঁ প্রথমবার যদি দেখছেন সেটা বলে দিই, 100 গ্রাম টক দইতে 200 গ্রাম জল মেশাবেন, ঠিক আছে, ওটা লস্যির মতন করে নেবেন। আর যে ফেনাটা হবে ফেনাটা সরিয়ে দিন, তার মধ্যে জিরে গুঁড়ো, জিরেকে ভেজে গুঁড়ো করবেন, 1 চামচ দই গোলের সঙ্গে মিক্স করে প্রতিদিন দুপুরবেলা খাওয়ার পর খান, ঠিক আছে, যাতে আপনি ভালো থাকতে পারেন। কে আছেন একটু দেখে নেবো। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন কে বলছেন? আমি সোদপুর থেকে বলছি, সোদপুর গোলা বাজার। হ্যাঁ বলুন, কি সমস্যা? ম্যাডাম আমার না মাথা যন্ত্রণার প্রবলেম হচ্ছে, গরমকালটা পড়ছে যখন থেকে। আচ্ছা, মাথা যন্ত্রণা করছে, এই বছরই হচ্ছে না প্রত্যেক বছরই হয়? প্রতি বছরই হয়, মানে প্রপার গরমটা পড়লে তখন হয়। এখন তো এতটাও গরম পড়েনি, এখন থেকেই শুরু হয়ে গেছে। ওকে, মাথা ব্যথা। তো আপনার কি রোদে থাকলে বেশি হয় না সবসময় হয়? না, আমি রোদ্রে বেরোলে তখন হয়, মানে আমার সাইনাস রয়েছে। তো সাইনাস থেকেই আপনার এই প্রবলেমটা আসছে। সাইনাস মানে তো জানি তো, সাইনাসটা হচ্ছে মিউকাস। হাসপাতালে যন্ত্রণা। আপনি একদম পুরো সুস্থ হয়ে যাবেন। আর আপনার সোদপুর গোলা থেকেই পাশেই চেম্বার আমাদের মধ্যম গ্রামে আছে, ঠিক না? আপনি সোমবার শুক্রবারের মধ্যে কোনোদিন একদিন টাইম করে আপনি এসে যোগাযোগ করুন। সাইনাসের মধ্যে কি হয়, আমাদের মিউকাসটা না এই জায়গাটা জমে থাকে, যে কারণের জন্য আমাদের মাথা যন্ত্রণাটা হয়, তীব্র যন্ত্রণা হয়, যেখানে আপনাকে পেন কিলার খেতে হয়। পেন কিলার খাওয়ার পরও কিন্তু ব্যথাকে আপনি কন্ট্রোল করতে পারেন না। আর এই সমস্যা যাদের থাকে তারা দেখবেন একটা সবসময় একটা ডিপ্রেশন অ্যাংজাইটির মতো ভুগতে থাকে। কারণটা হচ্ছে কি, আমরা একটা আলোচনা করছি, একটা মানে মিটিং করছি, সেখানে মিটিংয়ের প্রতি বা আপনি কোনো একটা আলোচনার প্রতি আপনার ইন্টারেস্টেড থাকবেন না। কারণটা যে আপনি সুস্থ নেই। যে কোনো রোগী যখন আপনার শরীরের মধ্যে থাকে আর আপনি যদি রোগ নিয়ে ভুগছেন, তাহলে কিন্তু দেখবেন আপনি অন্য কোনো একটা কাজের মধ্যে আপনি ইন্টারেস্টটা দেখাতে পারবেন না। আপনাকে করতে হবে লোম বিলোম প্রাণায়ামটা করুন। এক নাক দিয়ে নিঃশ্বাসটা নিয়ে নিঃশ্বাসটা ধরে রাখুন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা আপনি বার করুন আস্তে আস্তে করে, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা নিয়ে নিঃশ্বাসটা ধরে রাখুন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা আস্তে আস্তে করে বার করুন। তাতে কি হবে, আপনার যে মিউকাসটা যে জমে থাকছে সেটা আপনার আস্তে আস্তে করে যে নিঃশ্বাসের নলিটা রয়েছে সেটাকে পরিষ্কার থাকবে। আর পরিষ্কার যখন থাকবে তখন কি হবে, আপনার এই ধরনের প্রবলেমটা হবে না, ঠিক আছে? আপনি যখন আমাদের কাছে মেডিকেশন নেবেন তখন আমরা একটা নেজাল ড্রপ দিই, করোটিন নেজাল ড্রপ। সেই কাজটা কি করে, এই মিউকাসটাকে বার করে। যখন মিউকাসটা জমবেই না, আপনার সমস্যা মিটে গেল, ঠিক না? কিন্তু যদি মডার্ন মেডিসিনের কথা বলেন তো আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে 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 শরীরকে 12টা বাজিয়ে দেবেন। তো আপনি একটু যোগাযোগ করুন যাতে আপনি এই সাইনাসের মতো সমস্যাকেও আপনি পুরোপুরি ভালো করতে পারবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু চট করে কথা বলে নেবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি অশোক চন্দ্র কথা বলছি কলকাতা থেকে। কলকাতার কোথা থেকে বলছেন? হ্যাঁ, কলকাতার কোথা থেকে বলছেন? আমবাজার থেকে। শ্যামবাজার থেকে বলছেন। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা হচ্ছে? সমস্যা আমার এই রাত্রি থেকে যখন আমি রাস্তা দিয়ে যাই তখন ওই লাইট গুলো, হেডলাইট, গাড়ির হেডলাইট গুলো যেগুলো আছে না, ওর চারিদিকে একটা রামধনু রং দেখতে পাই। আচ্ছা, বয়স কত আপনার? বয়স আমার 65। 65। কি হচ্ছে লাইট দেখে? রামধনু রেইনবো দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, রেমবো লাইটের ক্ষেত্রেই হয়। হ্যাঁ, তো কোনো আপনার ডাক্তারকে দেখিয়েছেন এর জন্য? চোখে কোনো ডাক্তারকে দেখানো হয়েছে? বাইফোকাল ডট। কোন চোখের ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ দেখিয়েছিলাম, উনিরা বলেছেন ছানি পড়েছে। ছানি পড়েছে। ছানি পড়লে কি তো হয় না, ছানি অপারেশন করতে বলছেন, অপারেশন করি। সুগার আছে আপনার? বলছে অপারেশন করা। আপনার কি সুগার আছে? সুগার আমার নেই। দেখুন, ছানি পড়লে না এই ধরনের সিমটমস গুলো যে আপনি বলছেন, এটা ছানি পড়লেই হয়। এবার আপনার একটা প্লাস পয়েন্ট আছে কি, আপনার কিন্তু সুগার নেই। তো যাদের সুগার নেই তাদের যদি ছানি পড়ছে বা স্টার্টিং আর্লি স্টেজ আছে, তো আর্লি স্টেজের মধ্যে কিন্তু কোনো রকম আপনাকে সার্জারি করতে হয় না। উইদাউট মেডিসিনই কিন্তু উইদাউট সার্জারি কিন্তু আপনি এই ছানির সমস্যা থেকে বেরোতে পারবেন। কারণটা হচ্ছে কি, আমাদের কাছে রয়েছে নেত্রতর্পণ। নেত্রতর্পণ করলে কি হয়, আপনার যে আর্লি স্টেজের মধ্যে যে আপনার ছানিটা পড়ছে, গ্লুকোমা রয়েছে, রেটিনাতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনি ভালো করে দেখতে পাচ্ছেন না, বা আপনার পাওয়ারটা সবসময় কিন্তু পাওয়ারটা আপনার বাড়াতে হচ্ছে, ডাক্তারবাবুকে যখনই যাচ্ছেন তখনই বলছে আপনার চোখে পাওয়ারটা কিন্তু বেড়ে গেল। তো এই ধরনের যদি প্রবলেম হয়ে থাকে তার জন্য নেত্রতর্পণ করান, তাতে আপনি আগামী দিন সার্জারি করতে হবে না। কারণটা হচ্ছে সার্জারি করার পরও কিন্তু আবার ছানিটা পড়বে, ঠিক আছে? যদি আপনি ভাবেন যে সার্জারি করে আমি ভালো হয়ে যাবো, একদমই নয়। উল্টো অনেক সময় এটাও আমরা পেয়েছি কি, রং ট্রিটমেন্ট হওয়ার পর ছানি অপারেশন করতে গেলে চোখ থেকে দেখতেই পাচ্ছে না,
ঠিক আছে? তো আমি আপনাকে বলবো এসে চিকিৎসা করান আমাদের চেম্বারে এসে, যেখানে আপনি নেত্রতর্পণ পাবেন, আর এই ছানি যে অপারেশন রয়েছে এই অপারেশন থেকেও আপনি বাঁচতে পারবেন, আর পুরোপুরি ভালো হতে পারবেন। আপনাকে কিছু করতে হবে, যেটা হচ্ছে আপনি যখনই রোদে বেরোবেন তখন কিন্তু সানগ্লাস ইউজ করবেন। আর বারবার আমরা চোখের একটা ব্যায়াম দেখিয়েছি, যেটা হচ্ছে হাতটা আপনি ঘষবেন, ঘষার পর যে তাপটা রয়েছে এটা চোখে পাতা দেবেন 5 টাইমস, 5 বার করে দেবেন, যাতে কি হবে আপনার চোখটাকে রেস্ট পাওয়া যাবে। খুব কাছে কিন্তু আপনি ফোনটা ব্যবহার করবেন না। আর যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে হেল্পলাইন নাম্বার এসে যোগাযোগ করুন, ঠিক আছে? একদম তাই। হেল্পলাইন নাম্বার নোট করতে নিশ্চয়ই বলেননি, 9830235527 বা 37, এই দুটি নাম্বার ভীষণ কাজের নাম্বার। একেবারে এমবিপির সাথে সরাসরি যোগাযোগ করার সেতু এটা, তাই এই নাম্বার মোবাইলে সেভ করতে ভুলবেন না, আর ফোন করতে তো একদমই ভুলবেন না। কে আছেন আমাদের সাথে? নমস্কার। কোথা থেকে বলছেন? একটু জোরে বলবেন প্লিজ, একটু জোরে। কালীঘাট থেকে বলছেন, বলুন কি প্রবলেম? মানে আমার হঠাৎ করে দেখতে পাচ্ছি যে ওয়েটটা একটু বেশি ছিল, মানে 60 এরকম সামথিং ছিল, এখন বেশি দিন দিন না ওয়েটটা হঠাৎ করে মানে কমতে শুরু করেছে, মানে কোনো কিছু কারণ কেন কমতে বুঝতে পারছি না, মানে হাড্ডি ফাড্ডি বেরিয়ে যাচ্ছে এরকম গলার এর থেকে। তারপরে আচ্ছা, কোনো ডক্টর দেখিয়েছেন, কোনো রিপোর্ট করেছেন? না না সেরকম কিছু করা হয়নি। আচ্ছা স্যার বলছেন কি হয়েছে প্রবলেম? উনি রোগা হয়ে যাচ্ছেন, আগে 60 ওজন ছিল কিন্তু কন্টিনিউ ওয়েট লস করছেন। আচ্ছা, আপনি কোনো সুগার থাইরয়েড রিপোর্টটা করেছেন? না কিছু করা হয়নি। আচ্ছা, খাবার রুচিটা আপনার কেমন? খিদেটা কেমন আপনার? খিদে পায়? মানে খিদেটা পাচ্ছে না, পেটটা বেশির সময় ভরাই থাকছে, কিছু একটু জল খাচ্ছিলাম মানে পেট ভরে যাচ্ছে। আপনি একটা ব্লাড রিপোর্ট করান, ঠিক আছে? একটা আপনি সুগারের রিপোর্ট করবেন, একটা থাইরয়েড রিপোর্ট করবেন, আর আপনার নিয়ারেস্ট যে চেম্বার হচ্ছে সেটা হচ্ছে ল্যান্সডাউনে, শিশুমঙ্গল হসপিটালে ঠিক উল্টো দিকেই আমাদের হসপিটাল আছে। সেখানে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে সেখানে যোগাযোগ করুন। কারণটা হচ্ছে আপনি এখন অব্দি কোনো ডাক্তারকে দেখাচ্ছেন না, আপনার যে ওয়েট গিয়ে রিডিউস হয়ে যাচ্ছে। একটু আগে ডক্টর ভাদুরী বলছিলেন কি সুগার হওয়ার প্রথম সিমটমসগুলো এরকম পাওয়া যায়, যেখানে আমাদের ওয়েটগুলো কি রিডিউস হয়, ঠিক আছে? তো ওজন কমে যাওয়ার কারণটাও একটা কিন্তু আপনার ডায়াবেটিস হতে পারে, থাইরয়েড হতে পারে। আর একটা থার্ড যেটা আপনি নিজে বললেন কি আমার খাওয়াটা কিন্তু ঠিক মতন হজম হয় না। তো একটা মানুষের যদি খাওয়ার আপনি ঠিক মতন যদি হজম না হয়, স্টুল যদি ক্লিয়ার না হয়, তো কি খাওয়ার পরে তো আমাদের রস তৈরি হচ্ছে, তাতেই রক্ত হচ্ছে, তাতেই মাংস হচ্ছে, তাতেই মেদ, আস্থি, মজ্জা, শুক্র হচ্ছে। তো আপনার শরীরের মধ্যে যে মিনারেলসগুলো রয়েছে, ভিটামিনস রয়েছে, আপনার শরীরের মধ্যে যে ফ্যাট দরকার রয়েছে, এগুলো কিন্তু পাচ্ছি আমরা খাবার থেকে। তো আপনার খাওয়ার যদি হজম না হয়ে থাকে না, তাতে কিন্তু আপনার শরীর কোনো রকম গ্রোথ করবে না। আপনাকে হজম শক্তিকে বাড়াতে হবে। আজকে বাজারের মধ্যে অনেক ধরনের মেডিসিন আছে, যারা ওষুধ খাওয়ার পরে নাকি প্রচন্ড খিদেটা বাড়িয়ে দেয়। আপনি খাবার পর নাকি মোটা হয়ে যাচ্ছেন, কিন্তু ছেড়ে দেওয়ার পর যা শরীর ছিল তার থেকে আরো ভেঙে গেল। কেন ভেঙে গেল? কি সেই ওষুধ খাওয়ার পর আপনার খাওয়াটা তো বেড়ে গেল, কিন্তু খাওয়াটাকে হজম করার জিনিসটাকে আপনার ঠিক করলো না। তো সব থেকে বড় কাজ হচ্ছে কি আপনি খাওয়াটাকে কতক্ষণের মধ্যে আপনি হজম করছেন, সেটা ইম্পর্টেন্ট পার্ট আছে। কি খাওয়াটাকে আপনি যদি ঠিকভাবে যদি হজম না করতে পারেন, তাহলে সেই খাওয়াটা কিন্তু আপনার জন্য কিন্তু বিষ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনাকে যে বললাম দুটো ব্লাড রিপোর্টটা করে চেম্বারে দেখা করুন, আর আপনার ওজনও বাড়বে, আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটাও কিন্তু সলভ হয়ে যাবে। তো সবসময় আপনি এটা মাথায় রাখবেন কি আমরা যখন আর্লি স্টেজের মধ্যে যদি আমরা ট্রিটমেন্ট করতে থাকি, তার জন্য আমাদেরকে বড় ডিজিজটা হয় না। একদম। অনেক সাসপেন্স মুভিতে আমরা দেখি যে কোনো একজন ভিলেন থাকে যে সাইলেন্টলি অনেককে হয়তো কিল করছে, খুন করছে, কিন্তু কেন সুগারের নাম সাইলেন্ট কিলার? এটা কোথায় এখন আমরা অনেকে বুঝে উঠতে পারি না। যেহেতু ডক্টর বি শর্মা আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন, এটা একটু জানবো যে ডাক্তারবাবু এই রোগটাকে আপনারা সাইলেন্ট কিলার কেন বলছেন? কারণটা হচ্ছে কি আর্লি স্টেজের মধ্যে মানুষ জানতেই পারে না কি আমার সুগার রয়েছে, আর আমাদের ইম্পর্টেন্ট যে অর্গানগুলো রয়েছে এই অর্গানগুলোকে আস্তে আস্তে নষ্ট করতে থাকে। উদাহরণ যেমনি একটা কাঠের মধ্যে যে ঘুণ লেগে যায়, আপনি প্রথম বুঝতে পারছেন না, কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে যখন ঘুণ লেগে যায় তখন দেখবেন ওই চেয়ারের মধ্যে বা কাঠের মধ্যে আর আপনার দম থাকে না। ঠিক ওই রকমই আপনার শরীরটাও কিন্তু ওই ধরনেরই একটা নষ্ট করতে থাকে। একটু আগে যে ডক্টর ভাদুরী বললেন কি মিষ্টি খেলেই নাকি আমাদের সুগার হয় না, খুব ভালো করে আপনাকে বোঝালেন। এটা আমি বলেছিলাম কি মিষ্টি খেলে কি সুগার হয়, এটা ডক্টর ভাদুরী বোঝাবেন। তো যারা প্রোগ্রাম দেখেছে তারা কিন্তু অনেক কিছু আজকে জানতে পেলো কি মিষ্টি খেলেই সুগার হয় না। অনেক কিছু পার্ট রয়েছে, সেটাকে যদি আমরা ঠিক না করি তাহলে কিন্তু আমাদের সুগারগুলো হচ্ছে। তো আপনি খাবার নিয়ে নিশ্চিন্তে থাকুন। এই কারণের জন্য এমবিপি বারবার বলে কি আপনি সব কিছুই খাবেন,
ঠিক আছে, কিন্তু চিকিৎসা করান। যে কারণের জন্য সুগারটা হলো সেটা যাতে না হয়। যেরকম একটু আগে পেশেন্ট ফোন করলো, চোখের সমস্যাটা ছিল বা নার্ভের সমস্যাটা, আজকে যে আপনি বললেন সাইলেন্ট কিলার, তো এই কথাগুলো কেন উঠছে? কারণটা হচ্ছে কি, সুগার থেকে প্রথম যে ক্ষতিটা করে সেটা আমাদের নার্ভে ক্ষতি করে, যেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। আর সেকেন্ড যে আমাদের সমস্যাটা করে সেটা হচ্ছে চোখে, এটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আবার থার্ড নম্বর যে সমস্যাগুলো তৈরি করে সেটা হচ্ছে কিডনিতে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তো এই যে সমস্যাগুলো বললেন না, দেখুন প্রথমে কিন্তু নিউরোপ্যাথি বলুন, রেটিনোপ্যাথি বলুন বা নেফ্রোপ্যাথি বলুন, তার আগে কিন্তু আসছে ডায়াবেটিক ওয়ার্ডটা। তো সুগার থেকেই কিন্তু এগুলো ক্ষতি করছে। তো আমাদের ইম্পর্টেন্ট যে পার্টগুলোকে নষ্ট করে দিল, ইম্পর্টেন্ট অর্গানগুলোকে ক্ষতি করলো, যেখানে আমাদের আজকে ভেলোর, চেন্নাই আমরা ঘুরে বেড়াচ্ছি কিন্তু ভালো হতে পারছি না। প্রথম যখন ফ্যাটি লিভার হয়েছিল তখনই কিন্তু আমরা গুরুত্ব দিতাম শরীরের প্রতি, তাহলে কিন্তু আজকে আমাদের বড় রোগগুলো হতো না। তো আপনার যে শরীর খারাপ হয়েছে সেটা আপনার নিজের জন্য হয়েছে। তখন আপনাকে বারবার বলা হয়েছিল কি আপনি এটা খান না, ওটা খান না। আপনার পরিচয়, আপনার যে আশেপাশের লোক ছিল তারা কিন্তু আপনাকে গাইড করছিল কি আপনি এগুলো করবেন না, কিন্তু তখন আপনি কথাটা বুঝতে পারছিলেন না। এইবার আপনি যখন ফেসে গেছেন তখন বলছেন কি আমার শরীর খারাপ। আপনার যে শরীর খারাপ হয়েছে আপনার জন্য হয়েছে। তো ফ্যাটি লিভারকে হতে দেবেন না। ফ্যাটি লিভারকে বারবার আমরা বলেছি, প্রথম হচ্ছে শরীরকে খারাপ হওয়ার নিমন্ত্রণ দেওয়া কি এবার আমার শরীরের মধ্যে রোগগুলো আসবে, তার আগে আপনি কিন্তু অ্যালার্ট হয়ে যান। অবশ্যই অ্যালার্ট তো আপনাকে হতেই হবে। যে কোনো শারীরিক সমস্যা যখন তখন আপনাকে অ্যাটাক করতেই পারে, কিভাবে আপনি তার থেকে রেহাই পাবেন রয়েছে তার জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা একেবারে আপনার বাড়ির পাশে। যদি আপনি মেচেদা সংলগ্ন এলাকায় থাকেন তাহলে ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এই হালদারকে, এবার আপনারা কিন্তু শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পাশাপাশি আসামের বন্ধুরা গুয়াহাটি এবং ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আপনারা পেয়ে যাচ্ছেন বাঁকুড়ায় ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে, পুরুলিয়ায় আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে কিন্তু থাকছেন ডক্টর এস ভাদুরী, পেয়ে যাচ্ছেন বহরমপুরের ডক্টর এ হালদারকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগরী ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে। এবার দুর্গাপুরে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে একদম ভুলবেন না। পাশাপাশি কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং হেলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। এবং তার পাশাপাশি হলদিয়ায় আমাদের চেম্বার রয়েছে এবং হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। আমাদের ত্রিপুরায় চেম্বার আছে, আপনারা জানেন ত্রিপুরায় কিন্তু এবার থাকছেন অবশ্যই ডক্টর বি শর্মা আগরতলাতে, এবং তার পাশাপাশি শিলচরে চেম্বার রয়েছে, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আমাদের মধ্যমগ্রামে কিন্তু হেড অফিস রয়েছে। কলকাতার বন্ধুদের জন্য বলছি, এপাশে কালীঘাটের খুব কাছে হাজরা শিশুমঙ্গলের অপোজিটে কিন্তু আমাদের হেড অফিস রয়েছে, সেটা খুব বড় আমাদের সেন্টার, তো সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। হাতিবাগানে রয়েছে, খিদিরপুরে রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করতে ভুলবেন না। প্রত্যেক বৃহস্পতিবার করে সংস্থার ডিরেক্টর বি শর্মা নিজে কিন্তু থাকে আমতলা চেম্বারে। একেবারে সময় সংক্ষিপ্ত, আমরা এগোচ্ছি শেষের দিকে। আমি আরেকবার একটু চট করে ডক্টর এস ভাদুরীর কাছে একটু যাব। সুগার বা ডায়াবেটিস নিয়ে আমরা আলোচনা করছি এবং সব থেকে বড় বিষয় যে ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে। যদি আমি দীর্ঘদিন মেডিসিন খাচ্ছি তারপরেও আসতে পারি, যদি ইনসুলিন স্টার্ট হয়ে যায় আমরা তারপরেও বোধহয় যোগাযোগ করতে পারি এনবিপিতে, তাই তো? হ্যাঁ, দেখুন আপনি যে কন্ডিশনেই থাকুন, একদম খুব প্রাইমারি স্টেজে থাকুন বা ধরুন অ্যাডভান্স স্টেজে আছেন, যে অনেক বছর ধরে আপনি ডায়াবেটিক, সেখানে আপনার শুধু মেডিসিনে এখন মানে ওরাল মেডিসিনে কাজ হচ্ছে না, সেখানে আপনার ভালো ডোজে আপনার ইনসুলিন নিতে হচ্ছে, সেই মুহূর্তেও কিন্তু আপনি আসতে পারেন। দেখুন এনবিপিতে একটা বড় ব্যাপার রয়েছে, যেটা মেডিকেশনের সাথে সাথে এখানে কিন্তু আমাদের রয়েছে পঞ্চকর্মা থেরাপি। এবং পঞ্চকর্মা থেরাপিটা অ্যাকচুয়ালি কি, একটু শর্টে বলছি। এই যে পঞ্চকর্মা থেরাপি হচ্ছে বডিকে ডিটক্সিফাই করে। আয়ুর্বেদ মতে বলে যদি কোনো বর্জ্য পদার্থ বা অপ্রয়োজনীয় জিনিস শরীরের মধ্যে বাসা বেঁধে থাকে, তার থেকে রোগের সৃষ্টি হয়। এবং আমরা দেখুন এত কিছু কেমিক্যাল জাতীয় খাদ্য খাবার খাচ্ছি, এত কিছু কেমিক্যাল জাতীয় মেডিসিন খেয়ে গেছি এত বছর ধরে, সেগুলো কিন্তু সব কিন্তু শরীর থেকে ড্রেন আউট হয় না। মল মূত্র থুতু বা ঘাম এগুলো দিয়ে কিন্তু বেরাতে পারে না। কিছু শরীরে জমতে জমতে একটা এমন স্টেজে চলে আসে যেখানে কিন্তু রোগের সৃষ্টি হয়। নর্মালি কি হয়, আমরা যখন সিমটমের ট্রিটমেন্ট করছি তখন কিন্তু সেটাকে চাপা দিয়ে রাখে, কিন্তু ভেতরে রোগটা রয়েই যায়। এবার যখন আপনারা এনবিপিতে আয়ুর্বেদায় আসছেন
তখন কিন্তু মেডিসিনের পাশে পাশে আপনি কিন্তু এই পঞ্চকর্মার থেরাপির বেনিফিটটাও পাবেন, যেখানে আপনার বডিকে একেবারে শোধন করে দেবে, মানে পরিষ্কার করে দেবে। এবং তাতে লাভটা এটাই যে আপনার শরীরে কোনো খারাপ কিছু বাসা বাঁধতেও পারছে না, এবং আমাদের যে ওষুধ, এই ওষুধের যে গুণাগুণের মাত্রা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, আপনি যে স্টেজেই থাকুন না কেন রোগের, আপনি কিন্তু রিকভারি করতে পারছেন। একদম। তবে শুধুমাত্র সুগার নয়, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিডের সমস্যা, আপনার আর্থারাইটিসের সমস্যা, আপনার লিভার বা কিডনির সমস্যা, আপনার হার্টের সমস্যা, পাইলস, ফিশার, ফিস্টুলার মতন সমস্যা, আপনার যে কোনো ধরনের পেটের সমস্যা বা আপনার মানসিক সমস্যা, নেশায় আসক্ত আপনার প্রিয়জন, সেখান থেকে তাকে বের করার আপনার ইচ্ছে, সবকিছু ট্রিটমেন্ট কিন্তু রয়েছে। কোনো রকম অপারেশন ছাড়া আপনাকে ভালো করার পদ্ধতি রয়েছে। সারা জীবন মেডিসিন না খাইয়ে আপনাকে সুস্থ রাখার সিক্রেট কিন্তু জানে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। অবশ্যই তার পাশাপাশি যারা আসছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তাদের কথা আমরা শুনবো। তবে ডাক্তারবাবুদের অর্থাৎ ডক্টর বি শর্মা এবং অবশ্যই ডক্টর এস ভাদুরী, দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাদেরও। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শেখ তৈয়বুর রহমান। কোথা থেকে এসেছেন আপনি? আমি মেছেদা শান্তিপুর থেকে এসেছি। আর কতদিন আগে ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন এবং কি সমস্যার জন্য এসেছিলেন? আমি 2022 সালের 28শে ডিসেম্বর আমি এসেছিলাম। আচ্ছা, কি সমস্যার জন্য আমার এসেছিলেন? সুগার রোগের জন্য। বর্তমানে কেমন আছেন আপনি সুগারে? আমি ওনার কাছে 2022 সালে দেখিয়ে 23-24 সালের আমার আগস্ট মাসে আমার সুগার কমপ্লিট হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মানে সম্পূর্ণ ভালো হয়ে গেছেন, আর আপনার সুগারের জন্য মেডিসিন খেতে হচ্ছে না? না, আমি আর কোনো মেডিসিন খাই না। আমি আচ্ছা, ডাক্তার শর্মাকে দেখিয়ে, বি শর্মাকে দেখিয়ে আমি ভালো হয়েছি। এবং আপনার পরিবারের অন্যান্যরাও কি তাদের সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, আমার ফ্যামিলিকে, আমার স্ত্রীকে আমি দেখাচ্ছি। তারও শারীরিক অনেক রকম অসুবিধা আছে, সেইগুলোকেও দেখাচ্ছি, সেগুলোও সুস্থ হচ্ছে। বেশ। আর অন্যান্য যারা ভিউয়ার্সরা বা যারা আপনার কথা শুনছেন, তাদের জন্য আপনার কি বক্তব্য থাকবে? আমার বক্তব্য থাকবে, মোটামুটি সারা পশ্চিমবঙ্গে বা সারা ইন্ডিয়ার যত রুগী এই চ্যানেল দেখেন, বি শর্মার অনুষ্ঠান দেখেন, এই বি শর্মা ডাক্তারবাবুকে দেখাবেন এবং সবাই সুস্থ হবেন, যে এরকমই রোগ হোক না। মাথা, পায়ের চুল থেকে মাথার নখ পর্যন্ত সমস্ত রকমের রোগ বিনা অপারেশনে ভালো হবেন। ধন্যবাদ দাদা। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি দক্ষিণ চব্বিশ পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আর আরো ভালো করে একটু বলি, লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ।